চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ পর্ব সংখ্যা ১২। লেখনীতে ইসরাত জাহান জেরিন। হাসপাতালের বাইরে এক কোণে বসে আছে ফারাজ। কারোর সাথে কথা নেই, কারো দিকে তাকানোর শক্তিটুকু নেই। চারদিকে মানুষের আনাগোনা, কান্নার শব্দ, দৌড়ঝাঁপ, সবকিছু তার কাছে ঝাপসা, দূরে কোনো দৃশ্যের মতো। শরীরে যেন পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করেছে। ফারাজ পাথর হয়ে আছে, চোখে জল নেই, গলায় নেই কোনো হাহাকার। বাইরে থেকে দেখলে মনে হয় না কিছু হয়েছে তার, সবকিছু স্বাভাবিক রকম শান্ত। কিন্তু এই চুপসে থাকা তো সবচেয়ে বড় ভয়ঙ্কর। ফারাজ যদি চুপ করে থাকে, যদি না কাঁদে, তাহলে সে যে ভেতর থেকে মরতে থাকবে। ভাই হারানোর শোক তার কাঁদুক, ভেঙে দিক, বুক ফেটিয়ে বেরিয়ে আসুক কান্না। কারণ কান্না না এলে যন্ত্রণাটা বুকের ভেতর আটকে থেকে পড়ে যাবে, সেখানে সে ভাষা বাঁধবে, ধীরে ধীরে বিষের মতো ছড়িয়ে পড়বে। এই যন্ত্রণা কাউকে বলা যায় না, ভাষা নেই, শব্দ ধরা দেয়। আজ না হোক কাল হোক, সারা জীবন ধরে সেই মানুষটার ভেতরে পোড়ন তৈরি হবে। হঠাৎ অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হতেই ফারাজ দৌড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার ইতালিয়ান। সে জানায় অভ্রের কিছু হয়নি, তীরটা তার লেগেছে। সময় মতো হাসপাতালে না আসলে এই বিষ হাত থেকে হাড়ে চলে যেত। তখন রোগীটাকে বাঁচানো সম্ভব হতো না। তবে অভ্রের অপারেশন সাকসেসফুল হয়েছে। কিছুদিন হাত নড়াচড়া করতে পারবে না, তারপর ঠিক হয়ে যাবে। ফারাজ দীর্ঘ একটি শ্বাস ছাড়লো। বুকের ভেতরের এক পাশ থেকে কিছু একটা নেমে গেল, তবে অন্য পাশে এখনো কিছু একটা রয়ে গেছে। সেটা যে চাইলেও আর কখনো বের করতে পারবে না। আফসোস, যদি সে এখানে না আসতো তাহলে রোশন হয়তো বেঁচে যেত, অভ্রেরও কিছু হতো না। বাড়ির কাউকে এখনো অভ্রের বিষয়ে কিছু জানানো হয়নি। ফারাজ ডক্টর বলে ভেতরে প্রবেশ করলো। অভ্র এতক্ষণ বেহুশ ছিল, এখন হুঁশ ফিরেছে। রোগীর সঙ্গে কথা বলা যাবে বলে অতিরিক্ত নয়। ফারাজ ভেতরে গিয়ে অভ্রের পাশে বসলো। ফারাজকে দেখতেই অভ্রের মুখের কোনো হাসি ফুটে উঠল ঠোঁটে। শরীর ঠিক লাগছে তার। দরকার কি ছিল নিজেকে তীরের সামনে ঠেলে দিয়ে মহৎ ব্যক্তি সাজার? অভ্র মৃদু স্বরে হাসে। কি যে বলেন ভাই, এই জীবন আপনি দিয়েছেন আমাকে, আমি বেঁচে থাকতে আপনার গায়ে তীর কি করে লাগতে দেই? আপনার যন্ত্রণায় দেখা আমার কাছে নিজের অর্ধেক মৃত্যুর সমান। তাই বলে আর যে এসব না দেখি, এত বেশি বেশি পছন্দ না। ভাই, আমি মারা গেলে আপনি কাঁদবেন না। আপনার কি ভাই আমার কথা মনে পড়তো? থাপ্পড় চিনো? আমার সাথে মস্করা? আমার চোখের পানির কোনো মূল্য নেই। আমি কেন কারণে এত মূল্যবান জিনিস তোমার মতো কুদ্দুসের বাপের জন্য ব্যয় করব? অভ্র হাসলো। ব্যথা করছে হাতে, তাও হাসি পাচ্ছে তার। এই যে সামনে বসে থাকা লোকটা তাকে পছন্দ করে, ভালোবাসে, তবে জিজ্ঞেস করলে বকাঝকা করে কথা উগড়িয়ে দেয়। তীর লাগার সময় অভ্র তার আহাজারি চোখের সামনে জল দেখেছিল, কিন্তু এই যে বলল স্বীকার করবে না। ফারাজ অভ্রের দিকে তাকিয়ে বলল, আমায় এক্ষুনি বাংলাদেশে যেতে হবে, তুই থাক, সুস্থ হয়ে ধীরে ফিরে আসিস। কেন ভাই, কিছু হয়েছে? ফারাজ একটা দীর্ঘ শ্বাস ছেড়ে সবটা খুলে বলল। সবটা শুনে অভ্রের চোখ ছানা বড়া। সে জিদ ধরে বলল, আমিও যাব ভাই, আমি তো সুস্থই আছি। আয়েশাকে সব বলে দিয়েছেন কি? সুযোগ হয়নি, তবে বাংলাদেশে যাই আগে, তারপর সব ম্যানেজ করব। অভ্র জিদ কাজে আসলো না। ভাইকে একা ছাড়তে হয়েছে এই প্রথম। নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। ভাইয়ের এমন বিপদের সময় নিজেকে তো এতগুলো ঝামেলায় ফেলালো। তার হাতে তীর না লাগলে অপারেশন থিয়েটারের সময়গুলো এভাবে ব্যয় হতো না। আরো অনেক আগেই বাংলাদেশে পৌঁছাতে পারত। দুপুর গড়িয়ে পড়েছে, কিন্তু এলাহি বাড়ির ভেতরের আলো ঢুকতেও অন্ধকার আটকে পড়েছে। এখনো শোকের আলো ভরে উঠেছে, থমকে আছে চারপাশ। একটার পর একটা মানুষ আসছে। উঠোনে ফিসফাস, দীর্ঘশ্বাস, চাপা কান্না। কেউ কোরআনের আয়াত পড়ছে, কেউ নিঃশব্দে চোখ মুছছে। মানুষের ভিড় এখন কমে এসেছে। রুমানা বসে আছে লাশের একবারে পাশে। ঠিক বসে আছে বলা যায় না, সে বসে থাকার ভান করছে। শত হলেও মা, আর একজন মা সন্তান হারানোর শোক সান্ত্বনা দেওয়া যায় না। প্রথমে স্বামী হারানো, মাস কাটাতে না কাটাতেই ছেলে হারালেন। মেয়েটাকে তো সে কবে হারিয়ে গেছে। আর যে আছে সে না থাকাই আর থাকাই একই বিষয়। রুমানের চোখ দুটো শুকনো, পাথরের মতো স্থির, না কান্না না হাহাকার। কেউ কাছে এসে কিছু বললে সে তাকায় না।
হাত দুটো লাশের চাদরের কিনারায় টেনে রেখেছে, ছুঁয়ে নেই আবার ছাড়েও না। মোহনের অবস্থা উল্টো, তাকে আর ধরে রাখা যাচ্ছে না। কখনো লাশের দিকে ঝাঁপিয়ে পড়তে চায়, কখনো বুকে চটকে চিৎকার করছে। এভাবে চলে যায় কেউ? এইভাবে তার গলা ফেটে যাচ্ছে, শরীর কাঁপছে। 2-3 জন মিলে তাকে সামলাতে হচ্ছে। চোখের সামনে ভালোবাসার শত্রুটা এখনো টাটকা, আর শেষটা এত নির্মম, এত সমাপ্ত। প্রকৃতি ইচ্ছে করেই সবচেয়ে নিষ্ঠুর জায়গায় থামিয়ে দিয়েছে গল্পটা। আর একটু সুন্দর হলে কি এমন ক্ষতি হতো? হাসপাতাল থেকে লাশ আনার পর পুলিশ পোস্টমর্টম করতে চেয়েছিল। কাগজ, নিয়ম, প্রোটোকল সবই ছিল, কিন্তু বজ্র সামনে দাঁড়িয়ে বিষয়টা সামলেছে। এসব করতে করতে অনেক সময় চলে যায়। লাশ ছাড়ে সেই মাঝরাতের দিকে। এই দেশে মরেও শান্তি নেই। মানুষ মরলে এমনিতেই শরীর নাজুক হয়ে যায়, তার উপর কাটাছেঁড়া। যদিও সে নিজেই তো এই কাটাছেঁড়ার পেশার মানুষ। প্রতিদিন দেহ দেখে ক্ষত সেলাই করে, তবুও আজ তার বুক মানেনি রোশনের শরীর আর কোনো দাগ হোক। সে নিতে পারেনি, বুকে বিদ্ধ হওয়ায় তাই বুলেটের দাগই যথেষ্ট, আর কিছুই চায় না। যথেষ্ট হয়েছে বলেই সে কাগজপত্র থামিয়েছে। লাশ রাখা হয়েছে ফারাজের জন্য। সে না এলে মাটি কে দিবে, কবরে কে নামবে, এই প্রশ্নটা বাতাসে ঝুলে আছে। রাজনের কথা উঠেছিল, নদী ফোন করেছিল তাকে, জানিয়ে দিয়েছিল সব, কিন্তু সে বাড়ি ফেরেনি। কোনো খবর নেই। কেউ কেউ চাপা স্বরে বলছে, এমন ভাই থাকার চেয়ে না থাকাই ভালো। কথাগুলো বাতাসে থেকেও থামে না। ভালো প্রতিটা প্রতিবাদ নেই, দূর দূরান্ত থেকে মানুষ আসছে। এলাহি বাড়ির আজ আবার সেই পুরনো রূপ নিয়েছে। মর্জিনা এসেছে, মার্জিয়া এসেছে। আজ আর মেহেদি আর মারিয়ার কথা মনে পড়ছে না। সোহাগ তার পাশে দাঁড়িয়ে কারোর সঙ্গে ঠিক চোখাচোখি করছে। মৃত লাশের দিকে তাকিয়ে হয়তো বিবেকে প্রশ্ন করছে। ফারাজ বাড়ির ভেতরে ঢোকে। এক মুহূর্তের জন্য মনে হয় সে কোনো শব্দ সঙ্গে করে আনেনি। দরজার চৌখাট পেরোনোর সময় তার পা কাঁপে। অন্তর্মহলে খাটিয়া, তার চোখ সোজা খাটিয়ার দিকে যায়। কাফন জড়ানো দেহ দেখে সে থমকে যায়, একদম থেমে যায়। সময় এখন তার সামনে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড সে নড়ে না, নিঃশ্বাস নেয় না বললেই মনে হয়। তারপর ধীরে এগোয়, এক পা আরেক পা, হাত বাড়িয়ে কাফনের ওপরে হাত রাখে। আঙ্গুলগুলো কাঁপছে। এই কাঁপুনি তার ভাঙন। এতক্ষণ প্রথমবার বোঝা যায় সে মানুষ। সে কথা বলে না, ডাকেও না, শুধু কাফনের ভাঁজে হাত বুলিয়ে দেয়, ঠিক যেমন জীবিত অবস্থায় রোশনের কাঁধে হাত রাখত। তার গলা ছেড়ে কথা বলতে চায়, কিন্তু শব্দ বেরোয় না। চোখে পানি জমে গড়িয়ে পড়ে, চোখের কোণে আটকে থাকে, জেদ করে। মনে হয় সে ভাবছে, আমি দেরি করে ফেললাম। রোমানা তাকায় তার দিকে। এই প্রথম তার চোখ নড়াচড়া করে। সে কিছু বলতে চায়, পারে না। মোহনা আর নিজেকে ধরে রাখতে পারে না। ফারাজেই ডাকটুকু ফারাজের বুকের ভেতরে কিছু একটা ভেঙিয়ে দেয়। সে মনে পড়ে খাটিয়ার পাশে, মাথা নিচু করে কাফনের কাপড়ের কোণা ধরে ছুঁয়ে দেয়। হঠাৎ যেন মোহনার ভেতরে শেষ বাঁধটা ভেঙে যায়। সে নিজেকে ছাড়িয়ে নেয়। যে হাতগুলো এতক্ষণ তাকে ধরে রেখেছিল, সেই হাতগুলো শক্তি হারায়। এক ছুটে সে খাটিয়ার কাছে চলে যায়। দেখেছে ফারাজ। দেখতে পাচ্ছ, এই বাড়িটা পাপ আমার সুখ কেড়ে নিল। এই বাড়ি থেকে সুখ আশা করাটাই বোকামি। গলা ফেটে বেরানো শব্দগুলো। সে কাপড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে, দুহাতে আঁকড়ে ধরে সাদা কাপড়। ওঠো, ওঠো রোশন, এই তো, শুয়ে থেকো না। আমার শরীর কাঁপছে। তুমি তো কথা দিয়েছিলে, বলেছিলে কোথাও যাবে না। এত কম সময়ে সব কথা ভুলে গেলে। চিত্রা ছুটে এসে বলল, ভাবি শান্ত হন। কিন্তু শান্ত হওয়ার মতো তো কিছু বাকি নেই তার। সে চেঁচিয়ে ওঠে, ছাড়ো আমাকে, ও আমার, ও আমাকে এইসব কি পরিয়ে রেখেছ বলো তো? ও ঘুমাচ্ছে, ঘুমাতে দাও। সরো সামনে থেকে। ওর চুলের গোড়ায় ব্যথাও করছে, আমি ওর চুলে হাত বুলিয়ে দিব। সরো সবাই সামনে থেকে। মোহনা রোশনের কাফনের ওপরে মাথা ঠুকে কাঁদতে থাকলো। এই কান্নার সৌন্দর্য নেই, নিয়ম শুধু প্রাণ ভাঙার শব্দ। ফারাজ তখনও চুপ, কিন্তু মোহনার এই পাগলামি তার ভেতরে চাপা রাখা সবটুকু কে উস্কে দেয়। সে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। ভাবি,
মোহনা তাকায় তার দিকে, চোখ ক্ষুধার মতো আকুতি। ফরাজকে বলো না উঠতে, তুমি বললে শুনবে। এই কথাটাই যেন ফারাজের বুক চিরে যায়। সে আর দাঁড়িয়ে থাকতে পারে না। ফারাজ, ও তোমায় ভালোবাসে, তাহলে সে এত নিষ্ঠুর কেন? হঠাৎ যেন নিচের বুকে চাপড়ে ওঠে। আমি ওকে বাঁচাতে পারলাম না। এই মুহূর্তে রুমানা উঠে দাঁড়ায়। এতক্ষণে পাথর হয়ে থাকা মানুষটা ভেঙে যায়। সে কিছু না বলে শুধু মোহনার হাত ধরে নেয়। সেই স্পর্শে মোহনার কান্না আরো তীব্র হয়। ঘরের ভেতর কেউ আর চুপ থাকতে পারে না। কান্না এক প্রকার প্রকাশ পায়। কেউ মুখ ঢেকে কাঁদছে, কেউ দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে কাঁদছে। কাফন জড়ানো সেই দেহটা নিঃশব্দে শুয়ে আছে, কোনো প্রতিবাদ নেই, নেই কোনো সাড়া। ফরাজ গোসল সরানোর পর সুরমা দেওয়া লাশের মুখটা ভালো করে দেখে নেয়। মৃত্যুর পর সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পেয়েছে তার ভাইয়ের। ফরাজের চোখ দিয়ে সত্যি এক বিন্দু জল গড়িয়ে বের হয় না। তার বুকের ভেতর হাহাকার। একটাবার যদি চিৎকার করে যেত তাহলে আত্মা শান্তি পেত। হঠাৎ সে রোশনের খাটিয়া হাত রাখে, বলে, ভাই, আজানের সময় হয়ে আসছে, নামাজে যাবেন না? ভাই, আপনিও শেষ। এখন স্বার্থপর হয়ে গেলেন, চলে গেলেন। আপনারা সবাই স্বার্থপর ভাই। এই এতিমকে আরো এতিম করে দিয়ে আপনারা ঠিকই চলে গেলেন। একবার এই এতিমের কথা কেউ ভাবলেন না। মা ভাবলো, আপনিও না। এই ফারাজের দুনিয়ায় আর কেউ রইল না। আপনার এই খাটিয়া আমি কেমন করে কবর অবধি নিব ভাই? কেমন করে? আমার শরীরটা আর কাজ করছে না ভাই। আপনি আর ঘুমাবেন না, উঠুন এইবার। আমি ফরাজ আর নিতে পারছি না ভাই, আপনি উঠে পড়েন। আমি ভাই আপনার পছন্দের বিরিয়ানিটা সত্যি রানবো। আপনি একবার খালি উঠেন ভাই, আমি আপনাকে ভালোবাসি ভাই। আপনি আমাকে একা করে চলে যাবেন। যদি জানতাম তাহলে ভাই আমি আপনাকে রেখে যেতাম না। মুখে হাজারবার বলতাম ভাই, আপনাকে আমি অনেক অনেক ভালোবাসি। এবার ফরাজের চোখে আস্ত ভেদ করে জল পড়তে লাগলো। বাধার মানল না। চিত্রার চোখেও জল, তবে ফরাজকে থামালো না সে। কাঁদুক, একটু হালকা হোক। আল্লাহ তাকে ভাই হারানো শোক সামলানো ধৈর্য দান করুক দুনিয়ার এই ক্ষীণস্থায়ী জীবনে। খোদা কেন এত মায়ার বীজ ছড়িয়ে দেয়? তিনি কি জানেন না মানুষ হারানোর শোক কতটা স্বর্গগ্রাসী? স্বামীহারা নারীর বুকের ভেতর যে শূন্যতা জন্মায়, তা যে শব্দ ধরা যায় না। ভাই হারানোর যন্ত্রণা যে বুকে হাড় ভেঙে যায়। সন্তানহারা মায়ের আর্তনাদ যে আকাশকে কাঁপিয়ে তোলে। এসব কি তার অজানা? খোদা তো সবই জানে, তবু কেন বান্দাকে তিনি আগুনে ফেলে দেন বারংবার? কেন এই পরীক্ষার নামে এমন দহন? জানাজা শেষ হতেই মানুষ সম্মিলিত হয়ে লাশটাকে কাঁধে তুলে নেয়। সামনের সারির ডান পাশে দাঁড়িয়েছিল ফরাজ এলাহি। গায়ে তার সাদা পাঞ্জাবি, কিন্তু তার আর নিজের নয়, ওটাও রোশনের। সাদা ছিল রোশন ভাইয়ের প্রিয় রং। তার মনটাও ছিল সেই রঙের মতোই নির্মল। কিন্তু সাদা কি কখনো দাগ সহ্য করতে পারে? একটা কুলুষিত হলে তাকে ফেরানো যায় না। এলাহি বংশের রোশনকে কিছু দিতে পারেনি, শুধু দাগ দিয়েছে, চিরস্থায়ী কলঙ্কের ক্ষীণ দাগ। কাফনের পাশে লাশ যখন এগোয় তখন মোহনা উন্মাদের মতো ছুটে আসে। পাগল প্রায় অবস্থা তার। যে ছুটে চলে যেতে চায় কবরের দিকে। বাড়ির নারীরা তাকে আঁকড়ে ধরে। চিত্রা নিজে চোখের জল গিলে নিয়ে মোহনাকে বুকে টেনে নেয়। আহা, জীবনের দাম বেশি, অথচ মেয়াদ বড়ই স্বল্প। শেষ পর্যন্ত এলাহি বাড়ির পারিবারিক কবরস্থানে ঠাঁই হয় রোশন এলাহির। তার গল্প সেখানেই সমাপ্ত হয়। ফেরার কোনো পথ আর খোলা থাকে না। সবাই চলে যাওয়ার পর পর্যন্ত ফরাজ কিছুক্ষণ দীর্ঘভাবে কবরের পাশে বসে থাকে। তার চোখে জল নেই, জল অনেক আগে শুকিয়ে গেছে। তবু উন্মাতের মতো বারংবার কাঁচা মাটিতে হাত বুলিয়ে সে ফিসফিস করে বলে, ভাই, আমি আছি। আপনি ভয় পাবেন না। আপনার প্রশ্নের উত্তর দিন ভাই, আমি আছি। কিন্তু সে জানে এই কথাগুলো শুনবার মতো আর কেউ নেই। ফরাজ গভীর একাকিত্বতায় ডুবে যায়। আস্তার পাশে কেউ নেই। কাল সে মরলেও পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না, নিশ্চিত এটা। খোদা দুনিয়ায় সৃষ্টি করেছে এমন নির্মম অমানবীয় নিয়মে।
সেই কঠিন নিয়মের অর্থ ফরাজের মতো পাপীদের বোঝার স্বার্থ নেই। সে শুধু জানে দিন আসে দিন যায়, ভালো দিনের পর খারাপ দিন অনিবার্য। আর সেই খারাপ দিনেও যদি ভালো বলে মেনে নেওয়া যায় তবে জীবনের সাহসী হয়, নচেত সবকিছু জঘন্য, অসহনীয়, শ্বাসরুদ্ধকর হয়ে যায়। রাত তখন 11টার কাছাকাছি। হাসপাতালের ঠান্ডা করিডোরে রাজন বসে আছে। তার মাথা আর শরীর কোনো রকমের সুস্থ নেই, অথচ তার চেয়েও বেশি অসুস্থ হয়ে পড়ে আছে মনটা। মানুষের প্রতি বিশ্বাস নামক যে অদৃশ্য আলিঙ্গনটি ছিল তা আজ সম্পূর্ণ পচেও গেছে। মানুষ বড়ই বেঈমান, এই পৃথিবীতে বেঈমানি ছাড়া কিছুই শিখতে পারেনি। তার জন্য সে সব কিছু করেছিল, যার নামটুকু উচ্চারণ করতে গিয়ে বুকের ভেতর কাঁপনে উঠত। সে রাবসা কোনো পূর্ব সংকেত না দিয়ে চলে গেছে এমন দূরত্বে যেখানে থেকে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব না। সে ডাকলেও আর তাকাবে না। নাকি নিষ্ঠুরতা আসলে ভালোবাসার আরেক রূপ? রাজনের মাথার ভেতর এগুলো প্রশ্ন পচে পচে দুর্গন্ধ ছড়ায়। রাবসা কি তার পাপের শাস্তি পেয়েছে? সে যে লোক ভাড়া করেছিল মোহনাকে হত্যা করার জন্য, সে লোক মোহনাকে হত্যা করতে গিয়ে রোশনকে পৃথিবী থেকে মুছে দিল। এই ভয়ঙ্কর ভুল কি কেবল দুর্ঘটনা ছিল, নাকি এটাই ছিল পাপের নির্মল হিসাব? ভাই হত্যার পাপ কি এমনই নিষ্ঠুর, এমনই নির্মম ছায়া যে নিরপরাধের গায়ে পড়ে? রাজনের বুকের ভেতরে প্রশ্নগুলো কাঁদে, কিন্তু কোনো উত্তর আসে না। আর রাজন বুঝে যায় এই দুনিয়ায় পাপের শাস্তি সবসময় অপরাধীর গায়ে পড়ে না, অনেক সময় তা এসে ভেঙে দেয় অন্যের অন্যায় করা কারো জীবন। এই ভাঙন বোধহয় খোদার সবচেয়ে বড় ভয়ঙ্কর বিচার। মর্গের দরজা খুলতে লাশটা বের করে আনা হলো। রাজন কিছুক্ষণ নজর দিয়ে তাকিয়ে রইল, নড়ল না, শুধু তাকিয়ে রইল ওই নিথর দেহটার দিকে। তাকিয়ে থাকা ছাড়া আর কোনো ক্ষমতা অবশিষ্ট ছিল না। যে মানুষটাকে সবাই পথের মতো কঠিন বলে জানতো, তার চোখ দিয়েও সেদিন জল গড়িয়ে পড়ল। হয়তো সেদিন প্রথমবার সে তার দীর্ঘ পাপের হিসাব করতে শুরু করে, একটা একটা করে। নির্মম স্পষ্টতায় সে বুঝতে পারল হারানোর যন্ত্রটা কতটা সর্বনাশী। যাকে নিঃস্ব করে ভালোবাসা হয়, সে যদি চিরদিনের জন্য দূরে সরে যায় তাহলে সেই শূন্যতা কেবল বুক নয়, অস্তিত্বকেও ছিন্ন করে দেয়। আজ সে বুঝতে পারল এই হাত দিয়ে সে কত মানুষের জীবন উজাড় করেছে, কত ঘর সে ভেঙেছে, কত হৃদয় সে বাধ্য করেছে শোকের ভিতর বাঁচতে। রাবসার নিথর দেহ হাতের এই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল, কোনো শব্দ ছাড়াই, কোনো অভিযোগ ছাড়াই, শুধু উপস্থিতির মাধ্যমে। রাজনের বুক ফেটে যাচ্ছে যন্ত্রণায়, অথচ এই মৃত্যু শরীরটা ছাড়া আর পাশে কেউ নেই। সে একা, সম্পূর্ণ একা। খোদা তাকে একা রেখেছে, সমস্ত ভালোবাসা কেড়ে নিয়েছে। এমন এক জঘন্য নীরবতা তাকে দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে পাপ আর পুণ্যের ফারাক আর ব্যাখ্যা দিবে দাবি না রেখে। ফারাজ রাত করে বাড়ি ফিরে চিত্রাকে জিজ্ঞেস করলো, ভাবিকে কিছু খাইয়ে দিয়েছো? সবাই ধরে রেঁধে 2 লোকমা খেতে মুখে তুলতে পেরেছিল, তারপর ঘুমের ওষুধ দিয়েছে, এখন ঘুমাচ্ছে। আপনিও কিছু খেয়ে নিন, সকাল থেকে খিদে নেই বউ। তুমি একটি খাটে নিয়ে বসো, আমি তোমার কোলে মাথা রাখতে চাই। আমার মাথাটা কেমন যন্ত্রণা করছে। চিত্রা তাই করলো, ফরাজকে তার কোলে মাথা রাখিয়ে হাত বুলিয়ে দিল। হঠাৎ থেমে গিয়ে বলল, একটা অনুরোধ করব কি? রোশন ভাইকে যে কেড়ে নিয়েছে তার লাশ এনে দিতে পারবেন? লাশ চাই ফরাজ, লাশের বদলে লাশ চাই। ফরাজের কোল থেকে চিত্রার দিকে তাকালো, জিজ্ঞেস করলো, কি বলছো? ভেবে বলছো তো? হ্যাঁ। রাত গভীর থেকে গভীর। ফরাজ বাড়ি ফিরল। দিনের ক্লান্তি নয়, তার শরীর এনে বয়েছে শোকের ভার। ঘরে ঢুকে সে নরম স্বরে জিজ্ঞেস করলো, ভাবিকে কিছু খাইয়েছো? চিত্রা ক্লান্তির চাপে অসহায়ত্ব মিশে নিয়েছিল। অনেক কষ্টে সবাই মিলে ধরে বেঁধে 2 লোকমা মুখে তুলে দিয়েছে। তারপর ঘুমের ওষুধ। লেখিকা হয়তো এই অংশটুকু হয়তো বা 2 বার রিপিট করছে, তার হয়তো ভুল গেছে। আচ্ছা, আমি একটু দেখে নিয়ে পরে আবার পড়ি।
মধ্যরাতে নিস্তব্ধতা এসে পড়া একটি মাত্র সংবাদই যথেষ্ট হলো সারাদিনে জমে থাকা আনন্দ ধূলিসাৎ করতে। রাজনের প্রতি তার অন্তরের শেষ অবস্থিত অবস্থানটুকু ছিঁড়ে গেল। মনে মনে স্থির করলো এবার রাজন সামলেলে আর কোনো ব্যাখ্যা নয়, কেবল বলা হবে নিজের হিসাব নিজেকে মিটিয়ে নাও। আমার পথে তোমার সঙ্গে সঙ্গ আর এক নয়। গল্পের আগে সোহানের কানে এসে বিভীষিকার খবরটি। মোহনাকে হত্যার উদ্দেশ্যে ভাড়া করে আনা লোকটির ভুল নিশানার গুলিতেই গুলিবিদ্ধ হয়ে রোশনের বুকে। এমন স্থানে আঘাত লেগেছে যে ফেরার কোনো পথই ছিল না তার জন্য খোলা। আজ রাতে চিত্রাকে তুলে আনার কথা ছিল, অথচ রাজনের লালসা আর দুর্নিবাসার ফলে ফরাজ বিদেশের কাজ ছুড়ে ফেলে এসেছে দেশের মাটিতে। আর নয়, রাজনের ওপর ভরসা ভাঙা সেতুতে আর এক পাও এগোনো যাবে না। এবার নিজের কাজ নিজের হাতে করতে হবে। চিত্রাকে এইবার তার যে কোনো মূল্যেই চাই, যে কোনো মূল্যেই। সোহান সিফাতকে ডাকলো। সে উপস্থিত হতেই কঠোর কণ্ঠে বলল, অনেক হয়েছে, এবার তারই ফোন লাগা। সিফাত এক মুহূর্ত থমকে গেল। সত্যি লাগামো? সত্যি। এবার ঘুঘু দিয়া ঘুঘু ধরবো। ফজরের আজানের আগেই বজ্র বিদ্যুতের গর্জনে ঘুম ভেঙে গেল। নিরুকে লুকিয়ে সপ্তাহে বিয়ে করেছে সে, অথচ বিয়ের পর ঘর সংসারের কোনো উষ্ণতায় ডুবে থাকার সুযোগ হয়নি। ব্যস্ততার ঘুড়ি পরে নববধূর কাছে যাওয়াই হয়ে ওঠেনি। ভোরে কলের শব্দে ঘুম ভাঙে বজ্রর। হাত বাড়িয়ে ফোনটা নিতেই নাম্বারটা দেখে বজ্র চমকে ওঠে। ধীরে পা ফেলে বারান্দার দিকে গিয়ে রিসিভ করে। শীতল কণ্ঠ ভেসে এলো, একটাই কাজ দিছিলাম, সেটাও তো পারলো না। বজ্র নিরস্ত স্বরে বলে, যার বিবেক মানে না তা আবার আমি করি না। আমি বাড়ি ফিরে যাচ্ছি। আগেও বলেছিলাম। বজ্রের গলায় তার ছিল, সবসময় নষ্ট করলে এখানে পড়ে থেকে লাভ নেই। হয়েছে, আর লাগবে না। তুমি ফিরছো কবে? বোমা বিস্ফোরণে আগে ফেরা সম্ভব নয়। ওপাশ থেকে তিক্ত হাসির শব্দ। সব কাজ ফেলে রেখে এদেশে তোমাদের বোমা বিস্ফোরণ চলতে থাকবে। লাইন কেটে গেল। বজ্র নীরবে ফোনের দিকে তাকিয়ে ফ্রেশ হয়ে শার্ট গায়ে চাপিয়ে আবার বারান্দায় এসে দাঁড়ালো। তখন চোখে পড়ার মতো একটা নাম্বার থেকে আসা মিস কল। মুহূর্তে দেরি না করে কল ব্যাক করলো। কিছুক্ষণ পর কল রিসিভ হতে বজ্র জিজ্ঞাসা করলো, কি চাও? চিত্রাকে। বজ্র নির্বিকার, বলেছিলাম তো পেয়ে যাবে। আমি দেখা করতে চাই। বজ্র একবার ফিরে তাকালো বিছানায় ঘুমাতো নিরুপমা। নিরুর মুখে নিষ্পাপ শান্তি। এক মুহূর্ত তাকিয়ে থেকে সে দৃষ্টি সরালো। ফোনে সোহানকে উদ্দেশ্য করে বলল, আসছি।